কেন ছিলেন মিটিংয়ে, এটা আমি একটা প্রশ্ন করেছিলাম। সেই বিষয়ে উনার কিছু বক্তব্য উনি লিখেছেন, নিরাপত্তা উপদেষ্টা কেন, সে কি ইন্ডিয়ার লোক নাকি, এখানে থাকতে পারবে না? সব কিছু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করুন, তাহলে দুনিয়াটা সুন্দর। দেখুন, আমি প্রশ্নটা করেছি অন্য একটা কারণে। কারণটা হলো যে বিএনপি যে 3 জন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছে, আপত্তির কথা বলেছে, তাদের মধ্যে একজন হলো এই লোকটা, এই নিরাপত্তা উপদেষ্টা। তো তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে, সেখানে তো নিরাপত্তা উপদেষ্টার মানে পোর্টফোলিওর মধ্যে এটা পড়ে না। সেই জন্যে আমি জানতে চেয়েছি উনি ওখানে কেন, অন্য কিছু কারণ না কিন্তু, মানে এর জন্য আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে তা না ভাই। আমি এই জন্য জিজ্ঞাসা করেছি, কারণ বিএনপি তো বলতে পারতো যে এই লোকটাকে তো আমরা বাদ দিতে বলেছি, সেই লোকটাকে এনে আপনারা আমার সঙ্গে বসালেন, এটা তো একটা রুচিরও ব্যাপার আছে। আপনি মনে করেন আপনার বন্ধুর বাসায় গেলেন, যে বললেন যে একটা লোক, আপনার বন্ধুরা জানে যে জনৈক এক্স এর সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ, তখন আপনি যে দেখলেন যে ওই বন্ধুর সঙ্গে এক্স বসে আছে, আপনার ভালো লাগবে? ভালো লাগবে। আমি ওই কথাটাই বলার চেষ্টা করছি, আপনি অন্য কাউকে নিয়ে যেতে পারতেন। মানে এর মাধ্যমে কি আপনারা বিএনপির ধৈর্য পরীক্ষা করছেন কিনা আমি জানি না, এই জন্যই আমার বলা। তবে এই নিরাপত্তা উপদেষ্টা নিয়ে আমার ওই মন্তব্যের প্রেক্ষিতে আরো কয়েকটা কমেন্ট আছে, সেগুলিও পড়ি। শায়ান সেজু লিখেছেন, নিরাপত্তা উপদেষ্টা রেখেছে কেবলই বিএনপিকে টেক্কা দেওয়ার জন্য, কারণ বিএনপি এই উপদেষ্টা পদত্যাগ চেয়েছিল, যে কথাটা আমি বললাম। কামরুল হাসান লিখেছেন, নিরাপত্তা উপদেষ্টা হলো পিনাকি ইলিয়াস এর প্রতিনিধি, পিনাকি এবং ইলিয়াসের প্রতিনিধি। এটা আমি ঠিক জানি না, তবে আমি এটুকু জানি যে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর, ওনাকে নিয়োগ দেওয়ার পর পিনাকি ভট্টাচার্য এই সরকারের খুব প্রশংসা করেছিলেন। মানে পিনাকির সঙ্গে যে এই খলিল সাহেবের খুব ভালো সম্পর্ক, এটা উনি বলেছিলেন আর কি। কিন্তু ওনাদের প্রতিনিধি হিসেবে এখানে আসছেন, এটা আমি বলতে পারবো না ভাই। তালিবুর রহমান লিখেছেন, আপনি তো খলিলের নখের যোগ্যতা রাখেন না, আসলে রাখেন না, এটা হয়তো বলতে চেয়েছিল, যার লেখায় হয়তো একটু ভুল হয়েছে। আপনার এই বক্তব্যটা নিয়ে আমি রেখেছি এই কারণে আলোচনা করার জন্য। দেখেন ভাই, আমি আসলে খলিলের নখের যোগ্যতা করি, হয়তো একটু চুলের যোগ্যতাও রাখি না, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, এটা নিয়ে আমি ভাবিও না। আমি কার নখের যোগ্য অথবা কার চুলের যোগ্য অথবা তার কার ছায়ারও যোগ্য না, এগুলো নিয়ে আমি ভাবি না। আমার কথাটা অন্য জায়গায়। দেখুন, একজন লোক, তার উপস্থিতি নিয়ে আবার আপত্তি ছিল, আমি সে আপত্তির কথাটা বলেছি, কিন্তু তার সমালোচনা করতে হলে তার যে সমান যোগ্য হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আপনি যখন ফুটবল খেলা দেখেন, মেসি যখন একটা গোল মিস করে, অথবা রোনাল্ডো যখন একটা ভালো খেলা খেলতে না পারে, অথবা আপনার ক্রিকেটে বিরাট কোহলি যখন কোনো গোল্লা মারে অথবা ডাক মারে, যেটাকে বলি আমরা কি সমালোচনা করি না? আমাদের বড় বড় প্লেয়ার যারা আছেন তারা যদি ডাক পারে, আমরা সমালোচনা করি না? করি। এখন কেউ যদি আপনাকে বলে আপনি তো ওই প্লেয়ারের নখের যোগ্য না, আপনি সমালোচনা করছেন কেন? এটা কি বলা যাবে? আপনি সমালোচনা করার জন্য, তার কোনো কাজের ব্যাপারে আপনার মতামত দেওয়ার জন্য তার সমান যোগ্য হতে হবে, এটা কিন্তু বাধ্যবাধকতা নাই, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। কাজেই আমি ওনার নখের যোগ্য নাই মানতেই রাজি আছি, আমার কোনো আপত্তি নাই তো ভাই। আমি আপনারও নখের যোগ্য না, কিন্তু আপনার কথা নিয়ে আলোচনা করছি, সমস্যা তো নাই। কোনো সমস্যা আছে, আলোচনা আপনি করতে পারেন। আপনি ডক্টর ইউনূসের সম্বন্ধে আলোচনা করছি, আমি তারেক রহমান নিয়ে আলোচনা করছি, অনেককে নিয়ে আলোচনা করছি, করতেই পারি, আপনিও করতে পারেন। যেমন আপনি আমাকে নিয়ে করলেন, কোনো সমস্যা তুলো না আমার। কারণ এই জন্য আমি বলবো আপনি আমার চেয়ে অনেক যোগ্য, কাজে আপনার সমালোচনাটা ঠিক আছে তা কিন্তু না, আপনার বক্তব্য নিয়ে আমি আলোচনা করতে পারি। এরপরে যে মন্তব্যটা আছে সেটা লিখেছেন মাহফুজুর রহমান, তিনি লিখেছেন, আপনার একটাই কাজ, তা হলো দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা।
আপনি দেশের মানুষের অশান্তি দেখতে পছন্দ করেন। ভাই, আপনি যে কথাটা বলেছেন না, এটা আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক কথা। বেদনাদায়ক এই কারণে যে আমি এই কাজটাই সবচেয়ে অপছন্দ করি। আমি দেশের মানুষের মধ্যে ঐক্য দেখতে চাই। আপনি আমার যদি আজকের থেকে 3, 4, 5 বছর আগের ভিডিও দেখেন, সেখানে দেখবেন আমি একই কথা বলেছি। আমি চাই দেশটাকে যেন বিভক্ত করা না হয়। যেটা নাকি শেখ হাসিনা করতেন, উনি বিএনপিকে বাতিল করে দিতেন, জামাতকে যুদ্ধ অপরাধী বলে বাতিল করে দিতেন, তারা থাকতে পারবে না, রাজনীতি করতে পারবে না, এগুলি বলতেন, বলে উনি একা দেশ চালাবেন। ওটা ছিল দেশকে বিভক্ত করার একটা প্রক্রিয়া। আমি সেটাই এখনো বলি যে আপনারা দেশটাকে বিভক্ত করে দিয়েন না, কোটি কোটি মানুষকে বাতিল করে দিয়েন না, সবাইকে নিয়ে দেশটাকে অগ্রসর হতে হবে। আপনি কেন আমার প্রতি এই নিষ্ঠুর আচরণ মন্তব্যটা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না। ভাই, এই কাজ আমি করি না। আমি সমালোচনা করি, অনেক সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আলোচনাটা করি। এই জন্য যেহেতু আমার প্রশংসামূলক ভিডিও কম, কাজে হয়তো আপনার মনে হতে পারে আমি বিভক্তি করতে চাই, বিভেদ করাতে চাই। না ভাই, এটা আমি চাই না, ঘুণাক্ষরে কখনো চিন্তাও করি নাই। বিকাশ গোস্বামী তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমার কৌতূহল, আপনার রাজনীতি করার অফার আসলে আপনি কি রাজনীতিতে আসবেন? না ভাই, আমি আসব না। আমি কোনো রাজনৈতিক দলেই এখনো নাই, আগামীতেও থাকবো না। এটা হলো একদম নিরেট সত্য কথা। কেবল রাজনৈতিক দল না, আমি কোনো সরকারের বর্তমান কিংবা আগামীর কোনো সরকারি দায়িত্ব পালন করতে চাই না। ওটা আমার কাজ না, ওগুলো আমি বুঝি না। রাজনীতিও আমার জগৎ নয়। আমি সাংবাদিকতা করি, বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করি এখন, এবং আমি এটাই করব যতদিন বেঁচে থাকব। আমি আমার কথাটা বলতে চাই, আমি আমার অপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, এই পর্যন্তই আমি যে মতামতগুলো এবার নিয়েছিলাম সেগুলো আপনাদের পড়ে শোনালাম, আমার বক্তব্য বললাম। কেমন লাগলো আপনারা এখানেও মতামত দিতে পারেন। আমরা চেষ্টা করবো। আমাকে অনেকেই বলেছেন যে আমরা যারা মতামত লিখি, কমেন্ট লিখি, এগুলো কেউ পড়ে না, এগুলো অবহেলিত থাকে। ঘটনা তা নয়। আমি কিন্তু ভাই পড়ি, অনেক মতামতের আমি নিজে ওখানে জবাব দিই। আপনারা যারা মতামত লিখেন তারা 2 দিন 3 দিন পরে একবার চেক করে দেখেন যে আপনার মতামতের কোনো জবাব আপনার ওখানে আছে কিনা। আমি প্রায় দিই। আর যেগুলো আমার কাছে একটু মনে হয় নতুন ধরনের আলোচনা করা যায়, সেগুলোই এখানে এই দর্শকের কথায় আমরা আলোচনা করি। ভালো থাকবেন আপনারা। আপনারা নিয়মিত কমেন্ট লিখুন, আমার সমালোচনা করুন, কোনো সমস্যা নাই। আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন আপনারা। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।